জামাতের চরিত্র সেই পাকিস্তান বা ব্রিটিশ আমলে যা ছিল এখনও সেই একই আছে। আগে তো বলছে যে 50 বছরে রাজনীতিবিদরা কিছু পারে নাই, তারা এখানে অল্প সময়ের মধ্যে পাইলে যাবে। তো এখন কি পারছে তারা? আপনার ব্যর্থতা আপনি ঢেলে দিবেন সব রাজনীতিবিদদের হাতে। আসলে জামাতকে চিনতে ভুল করার কোনো কারণ নাই। জামাতি জামাতের চরিত্র সেই পাকিস্তান বা ব্রিটিশ আমলে যা ছিল এখনও সেই একই আছে। কাজে এটার চেনা না চেনা তো, কিন্তু বিষয়টা হলো যে পরিস্থিতি কখন আপনাকে কোন দিকে ঠেলে দেয়। পরিস্থিতি সেই সময় ঠেলে দিছে যে বিএনপিকে এমন অবস্থায় আওয়ামী লীগ বা স্বৈরাচার নিয়ে গেছে, সেই সময় সেই অবস্থায় তার ইমিডিয়েট যে কাছে আছে তার সাথে সে মিত্রতা করতে বাধ্য হয়েছে। কাজে সেই পরিবেশ, সেই পরিস্থিতিটা আসলো কেন, সেটাও তো আসাটা আমাদের জন্য কাম্য না। কাজে এখনও সেটা বলে আবার আমি এটাকে অবহেলা করে পার পেতে চাই সেটাও না। তো এখন যেমন মনে করেন, এখন যদি আমি বলি যে বর্তমানে বাংলাদেশটাকে যদি রক্ষা করতে হয়, গণতন্ত্রটাকে যদি ফিরিয়ে আনতে হয়, আমার ভবিষ্যৎ স্বাধীনতাকে যদি নিশ্চিত করতে হয়, আমার মানবাধিকার যদি নিশ্চিত করতে হয়, এই মুহূর্তে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সামনে ক্ষমতায় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ এই ক্রাইসিসটা থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারতেছি, সেইখানে আপনি বিএনপির পক্ষে বা বিপক্ষে এইটুকু বলতে পারেন যে বিএনপি প্রপারলি কতটুকু হ্যান্ডেল করতে পারলো কি পারলো না। কিন্তু ক্রাইসিসটা দেশের, এবং এটা উত্তরণের দায়িত্বটা আমাদের সবার। তো কাজেই এখানে যেমন আমার বন্ধু যে কথাটা বলল শেষের দিকে ওইটাই আসি যে 5ই আগস্টের পরে 60% মামলাই নাকি ভুয়া। তো 5ই আগস্টের পূর্বের সব মামলা কি জায়েজ? আমার এটা প্রশ্ন। এইটা কারণ এটা হলো কি যে আসলে মিথ্যার উপরে ভর করে চললে যা হয়, আর বাস্তবতাটা এখানে আমার যতটুকু দায় আছে, আমার দায়টা যদি আমি নিরূপণ করতে পারি, তাহলে কিন্তু এখানে স্বাভাবিকভাবে মাহবুব কামালের কতটুকু দায় আছে সেটাও আমি বলতে পারবো। আর এককভাবে যদি শুধু আমার দায়িত্বটা নিরূপণ না করে যে সালামের দায়িত্বটা কী আছে সেটাকে আমি ফলাও করে বলি, তাহলে আজকে দেশের অবস্থাটা হয়েছে এই কারণে আজকে এই অবস্থা। এই অবস্থাটা কেন আসলো? এই অবস্থাটা কি সামগ্রিকভাবে দেশের সবাইকে যার যার দায়িত্বটা সেভাবে পালন করতে পারছে বা করছে? সেভাবে করে নাই। যদি করতো আজকে রাজনীতিবিদদের উপরে আপনি দোষ চাপায় দেন। রাজনীতিবিদদের পাশাপাশি আজকে একজন লেখক, একজন বুদ্ধিজীবী, একজন আইনজীবী, একজন সমাজ সংস্কারক, যার যার দায়িত্বটা কি সে সেইভাবে পালন করছে? যদি পালন করতো তাহলে তো আজকে এই অবস্থাটা আসার কথা না, তাই না? যে আজকে সিম্পলি যদি খালি গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য একেবারে আজকে বিজয়ের মাস, ডিসেম্বর মাস, যে গণতন্ত্রের জন্য পাকিস্তানিদেরকে তাড়াইলাম, সেই গণতন্ত্রটা এখন পর্যন্ত সোনার হরিণ। যে গণতন্ত্রটাকে জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, তাই না? সেটার পরে স্বাধীনতার পর থেকে একের পর এক এখনও খালি লড়াই করেই যাচ্ছি, আর অভ্যুত্থান একটার পর একটা হয়েই যাচ্ছে, কিন্তু সেই সোনার হরিণ আর আমি ধরতে পারতেছি না। এবং সেইখানে একে অপরকে খালি দোষারোপই করতেছি, কিন্তু আমার দোষারোপটা আমার যে ফলটা আমি কিন্তু সেটাকে আইডেন্টিফাই করে আমার দায়িত্বটা আমি পালন করতেছি না। তো আসলে আজকে জাতিগতভাবে সমস্যাটা আমাদের এইখানেই। দেখেন, আমরা কিন্তু ভেরি বিগিনিং একদম 5ই আগস্টের পর থেকেই বলে আসছি যে রাষ্ট্র পরিচালনা করাটা তো সহজ কথা না। আমরা বলছি যে আপনারা এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা সবাই বলছি এটা আমাদের সরকার, আমরা আনছি, যেভাবেই আসুক না কেন। আমরা বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান, কি সংস্কার করতে চান, তার জন্য কতদিন আপনার সময় দরকার, নির্বাচনটা কবে, কিভাবে করতে চান। কিন্তু এই পর্যন্ত সেই রোড ম্যাপটা দিয়ে আসলো না। যদি দিত বা আলোচনা করতো তাহলে কিন্তু আজকের ওই শিক্ষা কমিশন যে একটা দরকার, এটা তারা যেরকম ভুলে গেছে এরকম ভুলতো না। আজকে আমার বন্ধু যেটা বললো যে মানবাধিকার কমিশন এতদিন পর্যন্ত নাই, এই ব্যাপারে তো ডক্টর ইউনূস সাহেব তো তার সাথে যারা আছে তারা তো সব মানবাধিকার কর্মী, তার সাথে ছিল ছাত্ররা, তার মধ্যে শিক্ষা কমিশন হয়নি। তো এর জন্যই যে এই বিষয়গুলো যে কারণ আমরা তো দেখছি যে কিভাবে আকবর আলীর সাহেবের মতো লোক, হোসেন জিল্লুর সাহেবের মতো লোক
একটা এরকমও কিন্তু একটা গভর্নমেন্ট হয়েছিল। সেই গভর্নমেন্টও কিছুদিনের মধ্যে আমরা দেখছি সারেন্ডারই বলবো আমি, তারা ব্যর্থ হয়েছে। তো আজকে সেই ব্যর্থতার গ্লানি, আজকে এই সরকারটা ব্যর্থ হবে আমরা সেটা চাই না। কারণ এই সরকার ব্যর্থতার মধ্যে দিয়ে যে অবস্থাটা দিয়ে যাবে, এটাকে মোচন করবে কে? আবার তো ঘুরে ফিরে সেই রাজনীতিবিদদের কাঁধে সব কিছু আপনি ঢেলে দেবেন। আপনার ব্যর্থতা আপনি ঢেলে দিবেন সব রাজনীতিবিদদের হাতে। অথচ রাজনীতিটাকে পরিষ্কার করার জন্য বা রাজনীতিটাকে স্বচ্ছময় করার জন্য বারবার যেভাবে বলছি আমরা, যে রাজনীতিবিদদেরকে ইনভলভ করেন, আপনি পলিটিশিয়ানদের সাথে কথাবার্তা বলেন, কি সেই কথাগুলো তো সেভাবে হয়নি। যদিও সংস্কারের জন্য বলতে পারেন না, ঐক্যমত কমিশনটা কি হয়েছে আপনি বলেন। যে আমরা বিএনপির পক্ষ থেকে আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 31 দফা আমরা একটা সংস্কারের জন্য দিছি। এটা কি কখনো তারা কোনো এজেন্ডাতে আনছে? আপনি একই বিষয়গুলো হয়তো আলোচনা করছেন সংস্কার কমিশনে, কিন্তু আমি যে দিলাম আমরা, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে মনে করে যে ওইখানে তো প্রথম দফাতেই আছে সাংবিধানিক সংস্কারের মানে কমিশন করার জন্য, যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি সংবিধানকে করার জন্য সংস্কার কমিশন করবে। তো এই জিনিসটা যে বিএনপি চায় বা বিএনপি চাচ্ছে, এই জিনিসটাই কি কখনো আলোচনা হয়েছে বা বলছে এই সরকারের পক্ষ থেকে? অর্থাৎ বিষয়টা হলো যে আপনি খালি দোষারোপ করার জন্য, যে তাই না, আগে তো বলছে যে 50 বছরে রাজনীতিবিদরা কিছু পারে নাই, তারা এখানে অল্প সময়ের মধ্যে পাইলে যাবে। তো এখন কি পারছে তারা? কিছু ডিমও তো পারতে পারে না, যে ডিমগুলো ভাই যে আমরা খাইতে পারি, ডিমের দাম কমতে পারে, সেটাও তো হয় না। একটু যোগ করে সালাম ভাই, মাহবুব কামাল ভাই যেটা ক্রাইসিস বলতে বুঝিয়েছেন সেটাকে এমন কিনা যে এই এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, মানে এর কারণে ক্রাইসিসে পড়তে পারেন কিনা মাহবুব কামাল ভাই, এমনটা বুঝিয়েছেন? আমি ওইটাও ন্যাশনাল ক্রাইসিস, আপনি ওইটাকেও শুধু বিএনপির ক্রাইসিস বললে হবে না। তার মানে কি, বেগম খালেদা জিয়া বর্তমানে একটা জাতীয় নেত্রী। আজকের এই অবস্থাটা কেন আসলো, বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থাটা কেন হইলো? আমি এটা বলতেছি, যেটা বলতে পারেন আপনি যে দোষটা মানে ডাইভার্ট করার জন্য আমি বলতেছি, সেটা না। অর্থাৎ সেই সময় কি মাহবুব কামাল কয়টা লেখা লিখছে যে বেগম খালেদা জিয়ার আজকে এই যে তার যে ট্রিটমেন্টের সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে পাঠানো হচ্ছে না, এটা যে একটা মানবাধিকার কর্মী হিসাবে বা একটা লেখক হিসাবে সে কতটুকু সেটাকে লিখছে, তার দায়টা কতটুকু?